রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সম্মানিত জেলা প্রশাসক, কমিশনারবৃন্দ, সম্মানিত সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। পরিশেষে এই সুন্দর আয়োজনের জন্য আমি সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। পরিশেষে এই সুন্দর আয়োজনের জন্য আমি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যদেরকেও আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে তার সরাসরি ছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। আগামী 6 জুন থেকে ব্যারাকে ফিরতে শুরু করবেন সেনা সদস্যরা। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। প্রায় 23 মাস পর তাদের প্রত্যাহার শুরু হচ্ছে। প্রথমে দূরের জেলা থেকে সেনাদের সরিয়ে নেওয়া শুরু হবে, ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে নেওয়া হবে তাদের। এভাবে জুনের মধ্যে সবাইকে মাঠ পর্যায় থেকে ব্যারাকে ফেরানো হবে। গণঅভ্যুত্থানের সময় 2024 সালের 19 জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়েই মাঠে ছিলেন সেনা সদস্যরা। 2024 সালের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেয়া হয়। অন্তর্বর্তী সরকার আমলের হাজার হাজার মামলার বিষয়ে 1 মাসের মধ্যে তথ্য দিতে ডিসিদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এর মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাগুলো। যাচাই বাছাই করে এসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। দুপুরে রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলন। শেষ দিনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঈদযাত্রা, পশুর হাট সহ নানা বিষয়ে মতবিনিময় হয়। সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের করা অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে, বাকিগুলো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের আমলের হাজার হাজার মামলা নিয়ে সরকারের ভাবনা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জেলা প্রশাসকদের কাছে এই মামলাগুলোর তথ্য চাওয়া হয়েছে। আমরা বলেছি যথাশীঘ্র এবং মৌখিকভাবে জানিয়েছি সর্বোচ্চ 1 মাসের ভিতরে পাঠাতে। যদি কোনো ক্ষেত্রে কেউ বিলম্বিত করে থাকে, আমরা ন্যায় বিচারের স্বার্থে হয়তো সেটা বিবেচনা করব পরে আসলেও। সেটার জন্য কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। তবে আশা করি যারা মামলা প্রত্যাহার চান তারা তো বিলম্ব করবেন না। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাগুলো নিয়েও প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। আমরা এই যাচাই বাছাই করতেছি। এখন আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, জনগণ দায়িত্ব দিয়েছি কেবল 2-2.5 মাস হলো। এর ভিতরে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম দিকেই এটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই যাচাই বাছাই কমিটি যেটা করা হয়েছে তাদের মাধ্যমে যদি এটা আসে তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাছাড়া ইতিমধ্যে সিআরপিসির 173 যেটা সংশোধন করা হয়েছে তার মাধ্যমেও অনেকে নিষ্কৃতি পেয়েছে, রিলিফ পেয়েছে। তারা সেখানেও আবেদন করতে পারে, অথবা আমাদের নজরে আনলে আমরা সেটা দেখব। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পুশিনের ঘটনা ঘটবে তা মনে হয় না তার। তারপরও বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি বিভিন্ন সংস্থার ধীর গতি দেশে বিনিয়োগের জন্য সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চের সেমিনার শেষে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশকে বিনিয়োগ বান্ধব করতে চায় সরকার। পাশাপাশি দেশের অন্যতম একটি বড় বাধা এনার্জি। খুব শিগগিরই এই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে রোহিঙ্গা সমস্যার সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। এছাড়াও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে, ব্যবসায়ী পরিবেশ তৈরিতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল।
এখানে ব্যবসা করার যে ক্লাইমেট, এটা কিন্তু আপনার খুব একটা ভালো না, এনভায়রনমেন্টটা খুব একটা ভালো না, যে কারণে এই জিনিসটাকে আমরা বলেছি যে আমরা এটাকে ভালো করে নিয়ে আসার চেষ্টা করছি। সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার এনার্জি সেক্টরে। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। এবং রোহিঙ্গারা যাতে সম্মানের সাথে নিজ দেশে ফিরতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, মিয়ানমার সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। এ সময় শামা ওবায়েদ জানান, মিয়ানমারের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ জটিল। তবে চীন, ভারত, আসিয়ানভুক্ত দেশ এবং পশ্চিমা বিশ্বের সাথে সমন্বয় করে নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা চলছে। পরে বিকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন তিনি। প্রতিমন্ত্রীর প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার অত্যন্ত বদ্ধপরিকর যে আমরা রিপ্যাট্রিয়েশন করতে চাই এই জনগোষ্ঠীকে তার সম্মানের সাথে, ডিগনিটির সাথে, সেফটি সিকিউরিটি এনশিওর করে তাদেরকে তাদের দেশে, তাদের মাটিতে আমরা ফেরত পাঠাতে চাই। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশু পরিবহনের সময় সড়কে যেন যানজট না হয় সেজন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া কোনো স্থানে কেউ হাট বসাতে পারবেন না। এছাড়া হাটের সীমানার বাইরে গিয়ে কেউ পশু রাখতে পারবেন না বলেও জানান প্রতিমন্ত্রী। কোরবানির পশুর হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে সেনাবাহিনী ও র্যাব। এছাড়াও ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পশুর হাটগুলোতে আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে। বৃষ্টি কমলেও উজানের ঢলে হাওর এলাকাগুলোতে নামছে না পানি। নতুন নতুন এলাকায় তলিয়ে যাচ্ছে ফসলি জমি। ভেজা ধান কেটে তুললেও শুকাতে না পারায় বিপাকে কৃষকরা। মান খারাপ হওয়ায় সরকারি গুদামে ধান দিতে পারছেন না তারা। মিলারদের কাছেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। উজানের ঢলে প্রতিদিনই বাড়ছে হাওর এলাকার পানি। কিশোরগঞ্জে নতুন করে আরও ৬০০ হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। এ নিয়ে জেলার ৮ উপজেলার হাওরে মোট ১৩,১২২ হেক্টর জমির ধান পানিতে ডুবেছে। ২ একর নিচে তলায়া আর পরে যেটা আছে এটা শ্রমিকের লাগে তুলতারি নে। ১০০ একরের মতো জমি আছে, এর ভিতরে ৫০ একর জমি কাটে হয়েছে আর ৫০ একর জমি পানির নিচে আছে বর্তমানে। হবিগঞ্জে ৫ হাওরে তলিয়ে আছে প্রায় ১৩,০০০ হেক্টর জমির পাকা ধান। এদিকে ধান নষ্ট হওয়ায় মন প্রতি ৫০০ থেকে ৬০০ টাকার বেশি দাম দিতে রাজি নন মিল মালিকরা। মিলের মালিকরা ধানের রং বালা না, ধান রাখতাম না, আর জমিন গুলো তো সব পানি তলে গেল গা। একটা আমরা রোজ দেওয়া লাগে ৬০০ টাকা, ১০০০ টাকা রোজ, কিন্তু ধান বেচতে গেলে ধান খরচ ৬০ পাচ্ছে। আমরা কৃষকরা কিভাবে বাঁচতাম? মৌলভীবাজারেও সরকারি গুদামে দেওয়ার মতো ভালো ধান নেই কৃষকের কাছে। ৩ মে সরকারের ধান সংগ্রহ অভিযান শুরু হলেও এ পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৫ মেট্রিক টন। ১০০ টাকাও আতো খরচ না, ওখানে আমরা কিনিও কারাম, চাউল কিনে আনিয়া ডেগো দেরামতে কারাম। এখন আমি ১০ মন লইয়া মন কা ফাইলাম বলা ১০,০০০, ৩,০০০ গেল কি গাড়ি ভাড়া, তো আমার ৭,০০০। তো আমি কিতা ঘুরি ঘুরি আমার মনে তো ৫০০-৬০০ টাকা আমার মন পড়ে। এদিকে সুনামগঞ্জের হাওরে ধান তলিয়ে যাওয়ায় সরাসরি ক্ষতিগ্রস্ত প্রায় ৫১,০০০ পরিবার। এ পর্যন্ত ১৯৬ কোটি টাকার আর্থিক ক্ষতির হিসাব মিললেও তা আরও বাড়ার শঙ্কা জেলা প্রশাসনের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে শুরু হয়েছে আলটিমেট মিট ফেস্ট। আজ থেকে ৯ মে পর্যন্ত চলা এই আয়োজনে খাদ্য রসিকদের জন্য থাকছে প্রিমিয়াম স্টেক, গ্রিল ও সাথে আকর্ষণীয় সব অফার। আন্তর্জাতিক মানের মাংস সরবরাহকারী জার্মান বুচারের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই বিশেষ মিট ফেস্ট।
বিফ নেহারি, হাঙ্গেরিয়ান বিফ গুলাশ, চার গ্রিলড বারবিকিউ, শর্ট রিবস, বিফ ব্রোশেটের মতো বিভিন্ন সিগনেচার ডিশ ছাড়াও থাকবে ডেজার্ট আইটেম। থাকছে ৮,০০০ টাকা মূল্যের প্যাকেজ। তবে নির্ধারিত ব্যাংক কার্ডে একটি কিনলে 2টি ফ্রি এবং ব্র্যাক ব্যাংকের নির্দিষ্ট কার্ডে একটি কিনলে 3টি ফ্রি অফার রয়েছে। পাশাপাশি এয়ারলাইন পার্টনার হিসাবে আছে এয়ার এস্ট্রা। সীমিত সময়ের এই আয়োজন উপভোগ করতে আগাম বুকিং করতে বলছেন আয়োজকরা। বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন এবং বেচা কেনার সুযোগ রেখে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসি করেছে সরকার। এই নীতির মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারকে সঞ্চালন ফি সহনীয় রাখার দাবি শিল্প মালিকদের। বিশেষজ্ঞরাও বলছেন, এ ধরনের বিদ্যুতের দামে অতিরিক্ত খরচের চাপ বসালে নীতিমালার সুফল মিলবে না। বিভিন্ন কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিনে কয়েকটি বিতরণ সংস্থার মাধ্যমে ভোক্তা পর্যায়ে সরবরাহ করে। এখন মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উৎপাদন ও বেচাকেনায় বেসরকারি অংশগ্রহণ বাড়াতে জোর দিচ্ছে সরকার। নীতিমালার আওতায় বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগকারী মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন ও পরিচালনা করতে পারবে। তারা সরাসরি শিল্প ও বাণিজ্যিক গ্রাহকের সঙ্গে আলোচনার ভিত্তিতে মূল্য নির্ধারণ করবে। তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি খাতের বিদেশি ক্রেতারা এখন পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়ায় জোর দিচ্ছে। সেক্ষেত্রে কারখানায় সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার গুরুত্ব পাচ্ছে বলে জানান শিল্প মালিকরা। এখানে যখন আমরা নিজেরা গিয়ে রিনিউয়েবল এনার্জি বাড়াতে চাচ্ছি, তখনও যখন আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো হুইলিং চার্জটা বারবার আমরা রিকোয়েস্ট করছি যে এটা যেন 70 সেন্টের উপরে না বাড়ানো হয়। যে সাবসিডিগুলো দেওয়া হয় সরকার, এইটা তো আমাদের উপরে চাপালে হবে না, আমরা তো প্রাইভেট সেক্টর। মার্চেন্ট পলিসি 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 20% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, বেসরকারি উদ্যোক্তাদের এমন বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে জাতীয় গ্রিড সহ অন্যান্য সেবার চার্জ সহনীয় রাখতে হবে। মার্চেন্ট পাওয়ার পলিসি যেটা করেছে সেটাও কিন্তু একটা আকর্ষণীয় ইনভেস্টমেন্টের একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে। সেক্ষেত্রে হুইলিং চার্জটাকে ন্যাশনাল লেভেলে রাখা প্রয়োজন। আমরা শুনতে পাচ্ছি পত্রপত্রিকায় রিপোর্টে এসছে 2.5 টাকা, কেউ বলছেন 3 টাকা ওপেন এক্সেস চার্জ। 3 টাকা হলে কিন্তু আসলে খরচ আবার বেড়ে যায়। ইন্ডাস্ট্রি তাহলে কেন 12-13 টাকায় রিনিউয়েবল এনার্জি বিদ্যুৎ কিনবে? সেটা না করে গভর্নমেন্ট এটাকে 1 টাকার ভিতর রাখতে পারে কিনা, তাহলে হয়তো 10 টাকায় তারা কিনতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, মার্চেন্ট পলিসি সফলভাবে বাস্তবায়ন করা গেলে অল্প সময়েই মিলতে পারে 1000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ। এতে সরকারের ভর্তুকির বোঝাও কমবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছি আজকের বিরতির রাত 9টায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাই।